সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বই নির্মিতের ষষ্ঠ পরিচ্ছেদ। এর আগে আমরা 6টি পর্ব শেষ করেছি। আজকে হচ্ছে তোমাদের 7 নম্বর পর্ব। আজকে আমাদের পর্ব হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই পরিচ্ছেদে। আমরা চলো শুরু করি। উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী আমরা স্বরধ্বনি দিয়ে উচ্চারণ করি। আমাদের জিভটা 3 অবস্থায় থাকে। 3 অবস্থায় বলতে একটা হচ্ছে জিভের উচ্চতা। জিভের উচ্চতা বলতে জিভ একটু উঁচুতে থাকে। জিভ উচ্চতা কোন অবস্থায় থাকে? জিভের আগাটা থাকে উচ্চে এবং মাঝখানটা থাকে মধ্যম অবস্থা। জিভের গোড়াটা থাকে কি মানে যে ঠোঁটের নিচে জিভের ডগাটা মানে জিভের গোড়া যেটা এটা থাকে একদম লাস্ট স্টেজে আর কি। জিহ্বাটাকে যদি আমরা 3 ভাগ করে থাকি আর কি। এবার দেখো, উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী জিভের সম্মুখ পাশ্চাত্য অবস্থান, সম্মুখ মানে হচ্ছে সামনের দিক, পাশ্চাত্য অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা যায়। ঠোঁটের উন্মুক্তি মানে উন্মুক্তি হলো ঠোঁটটা যে আমরা খুলি এবং কি বন্ধ করি। ঠোঁটের সাহায্যে কিন্তু আমাদের অনেক ধ্বনি উচ্চারিত হয় জিভের সাহায্য নিয়ে আর কি। নিচের চোখ থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন, স্বরধ্বনি আমরা কিভাবে উচ্চারণ করি জিভের সাহায্যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এই সারণীতে দেওয়া আছে। জিভের প্রথম অবস্থা হচ্ছে উচ্চতা, কিতা জিভের উচ্চতা। এরপরের অবস্থান হচ্ছে জিভের অবস্থান, এরপরে হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটটা আমরা কতটা উন্মুক্ত করি? আমরা কিছু কিছু শব্দ আছে যেমন স্বরধ্বনি আছে, যেমন রস্যাউ, রস্যাউ উচ্চারণ করতে আমাদের ঠোঁটটা একটু গোল হয়ে যায়, দুই ঠোঁট একটু গোল হয়ে যায়। যখন আমরা আবার সরেয়া উচ্চারণ করি তখন কিন্তু আমাদের ঠোঁটটা কিন্তু গোল হয় না। সরেয়া আমরা মানে একটু হাসি দিতে গেলে যে আমরা মানে একটু চড়া করে ঠোঁটটা কিন্তু একটু চড়া হয় তখন। এটা এই কারণে হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, মানে ঠোঁটটা কতটুকু বন্ধ করব কতটুকু মিলাবো এটাই এখানে বলা হয়েছে। মানে এই কারণে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবার যদি দেখো জিভের উচ্চতা অনুযায়ী জিভের উচ্চতা অনুযায়ী জিভকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উচ্চ, তারপরে উচ্চ মধ্য, নিম্ন মধ্য। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। জীবের উচ্চতা অনুযায়ী জীবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, না সরি 4 ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ, উচ্চ মধ্য, মধ্য, নিম্ন। তাহলে কয়টা ভাগ হলো? 4টা ভাগ হলো। তেমনি জীবের অবস্থান অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে? সম্মুখ, মধ্য, পশ্চাৎ। সম্মুখ মানে সামনে, মধ্য মানে হচ্ছে মাধ্যম, আর পশ্চাৎ মানে একটু গোড়ার দিকে আর কি, মানে ভিতরের দিকে, এটাকে পশ্চাৎ বলা হয়েছে। ঠোঁটের উন্মুক্তি হচ্ছে এটা একটু সংবৃত হবে। যেমন রস্যুই, রস্যাউ, এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে ঠোঁটটা একটু সংবৃত হয়। সংবৃত মানে একটু গোলাকার হয়, একটু সংকোচ হয়, একটু গোলাকার হয়, একটু কম এটা ইয়ে করা হয়। তো এরপরে অধঃসংবৃত, যখন আমরা উচ্চ মধ্য সুরে আমরা উচ্চারণ করব, জীবের উচ্চ মধ্য ভাগে উচ্চারণ করব, যেমন ও, এটা এটা কি হবে? অধঃসংবৃত হবে, এটা পুরা সংবৃত হবে না। মানে ঠোঁটটা আমরা একটু গোল করব, যেমন ও বলার সময় ও, রস্যাউর সময় যেভাবে গোল করে যেরকম ভাবে গোল হয় ঠোঁটটা, কিন্তু ও বলার সময় ওরকম ভাবে গোল হয় না। এ কারণে এখানে লেখা আছে কি ঠোঁটের সংকোচনটা তখন অধঃসংবৃত হয়, ঠোঁটের উন্মুক্তিটা তখন কি হয়? অধঃসংবৃত হয়। এবার হচ্ছে নিম্ন মধ্য। ঠোঁটের জিভের উচ্চতা নিম্ন মধ্য উচ্চতার মধ্যে কি থাকে? সরেও, সরেয়া। আ এবং অ উচ্চারণ করার সময় ঠোঁটগুলা কি থাকে? ঠোঁটগুলা অধবৃত্ত থাকে। এবার জীবের নিম্ন অবস্থায় ঠোঁটগুলা কেমন থাকে? বিবৃত থাকে। যেমন কি থাকে? সরেয়া, অ, এখানে কি আছে? সরেয়া, সরেয়া এই উচ্চারণ করতে কি হয়? বিবৃত হয়। ঠোঁটের উন্মুক্তি কি হয়? বিবৃত হয়। এর স্বরধ্বনি উচ্চারণের ছকে এখানে মানে শ্রেণী বিভাগ আকারে দেওয়া আছে। তাহলে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অবস্থায় স্বরধ্বনিকে কয়টি ভাগ করা হয়েছে? জীবের উচ্চতা, জীবের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি, 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগ থেকে এখানে জীবের অবস্থানকে 4 ভাগে ভাগ করা হয়েছে, জীবের উচ্চতাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, জীবের অবস্থানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আবার ঠোঁটের উন্মুক্তিকে 4 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এবার যদি একটু নিচের দিকে আসো,
এবার যদি একটু নিচের দিকে আসে, উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সে অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। সে অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি কোনগুলো আমরা একটু আগে পড়েছিলাম, রস্যই রস্যাউ, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি কোনগুলা? মধ্য স্বরধ্বনি হচ্ছে এ, ও। আর নিম্ন স্বরধ্বনি কোনগুলা? সরেও, সরেয়া, এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, এটা হচ্ছে আ। আর নিম্ন স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে সরেও আ, তারপরে হচ্ছে নিম্ন স্বরধ্বনি হচ্ছে সরেয়া। উচ্চ স্বরধ্বনি হচ্ছে উচ্চারণের সময় জীব উপরে ওঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে নামে। উচ্চ স্বরধ্বনির সময় জীব কি করে? জীবে উপরে ওঠে। আর নিম্ন স্বরধ্বনির সময় জীব নিচে নামে। এটা কি তোমাদের মনে থাকবে? এই জীব উচ্চ স্বরধ্বনির সময় কি করে? যে স্বরধ্বনি তাহলে উচ্চারণের সময় কত প্রকার হয়? স্বরধ্বনি উচ্চারণের প্রকার হচ্ছে 4 প্রকার। স্বরধ্বনি উচ্চারণের স্থান বা প্রকার হচ্ছে 4 প্রকার। তাহলে উচ্চারণের স্থান ও স্বরধ্বনি উচ্চারণের উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সে অনুযায়ী স্বরধ্বনি ক ভাগে বিভক্ত। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে। স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। প্রথম কি? প্রথম হচ্ছে উচ্চ স্বরধ্বনি, এরপরে হচ্ছে মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, এরপর হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, এরপরে নিম্ন স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? স্বরধ্বনি হচ্ছে 4 ভাগে বিভক্ত। প্রথমে উচ্চ স্বরধ্বনি, এরপরে উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। এবার হচ্ছে জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। জীবের সম্মুখ এবং কি পশ্চাৎ অবস্থান। সম্মুখ হচ্ছে সামনে, পশ্চাৎ হচ্ছে একটু ভিতরের দিকে। তো সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। জীবের স্বরধ্বনি কয় ভাবে বিভক্ত? 3 ভাবে বিভক্ত। তাহলে 3 ভাবে বিভক্ত কি কি? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রস্যই এ, আ। সম্মুখ স্বরধ্বনি রস্যই, রস্যই উচ্চারণ করতে আমাদের জিহ্বাটার সম্মুখে, মানে জিহ্বার আগাটা সম্মুখে কি হয়? জিহ্বার আগা দিয়ে উচ্চারণ হয়। এ কারণে সম্মুখ স্বরধ্বনি রস্যই এ, আ, এটা সম্মুখ দিয়ে কি হয়? উচ্চারিত হয়। মধ্য স্বরধ্বনি সরেয়া, পশ্চাৎ স্বরধ্বনি সরেও, ও, তারপর হচ্ছে রস্যাও। সম্মুখ স্বরধ্বনির বেলায় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয়, পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জীব পেছনের দিকে উঁচু বা নিচু হয়। তোমরা আশা করি বুঝতে পারছো যে সম্মুখ স্বরধ্বনি কয় ভাগে ভাগ করা হয়? সম্মুখ স্বরধ্বনি 3 ভাগে ভাগ করা হয়। এই এমসিকিউটা অবশ্যই থাকতে পারে। এরপরে হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু গোল বা বদ্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তি স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। আমরা একটু আগেই পড়েছিলাম ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কতবা একটা স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতবা প্রশস্ত হয় আর কতটা সংকুচিত হয়, এটার উপর ভিত্তি করে স্বরধ্বনি কয় প্রকার? স্বরধ্বনি আবার 4 ভাগে বিভক্ত, মানে 4 প্রকার। একটা হচ্ছে সংবৃত। সংবৃত স্বরধ্বনি কোনগুলো? কোনগুলো উচ্চারণ করতে গেলে ঠোঁট সংকুচিত হয়, সংবৃত হয়, সেটা হচ্ছে রস্যই, রস্যাউ। এই দুইটা স্বরবর্ণ যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁট কি হবে? সংবৃত হবে। এরপর অধঃসংবৃত। অধঃসংবৃত হচ্ছে এ, ও। এ, ও যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁটগুলো অধঃসংবৃত হবে। অধঃসংবৃত হলে সংকুচিত কম হবে, সংকুচিত কম হবে, এটাকে অধঃসংবৃত বলছে। এরপরে অধঃবিবৃত। অধঃবিবৃত হচ্ছে সরেয়া, আ, স্বরেও আ, এটা হচ্ছে অধঃবিবৃত, বিবৃত। তাহলে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা কতটুকু বন্ধ থাকে তার উপর ভিত্তি করে স্বরধ্বনি কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায় টোটালি। তাহলে স্বরধ্বনি এখানে প্রথমে হচ্ছে 3 প্রকার: জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। এই প্রথমে হচ্ছে স্বরধ্বনি 3 প্রকার, উচ্চারণের স্থান অনুযায়ী আর কি। উচ্চারণের স্থান অনুযায়ী প্রথমে হচ্ছে স্বরধ্বনি 3 প্রকার। 3 প্রকার থেকে আরো কত প্রকার হলো? 3 প্রকার থেকে আরো হলো প্রথমে হচ্ছে জিভের উচ্চতা। জিভের উচ্চতা হচ্ছে 4 প্রকার। এরপরে জিভের অবস্থান, এটা হচ্ছে 3 প্রকার। ঠোঁটের মুক্তি, এটা হচ্ছে 4 প্রকার। তাহলে 4 প্রকারে আর 3 প্রকারে 7 প্রকার, 7 প্রকারে 4 প্রকারে কত হলো? টোটাল 11 প্রকার। তাহলে আমরা যদি জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি এই তিন প্রকারকে আমরা যদি শ্রেণী বিভাগ করি তাহলে 11 প্রকারে 11 প্রকার স্বরধ্বনি উচ্চারণের স্থান অনুযায়ী পাওয়া যাবে। উচ্চারণের স্থান অনুযায়ী, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী, জিভের অবস্থান অনুযায়ী
এগুলা পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আনুনাসিক্য স্বরধ্বনি। অনুনাসিক্য স্বরধ্বনি কাকে বলে? অনুনাসিক্য স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক্য হয়ে যায়। স্বরধ্বনি এই অনুনাসিক্যত বোঝাতে বাংলার স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। বাংলাকে বাংলা স্বরবর্ণের উপরে কি বিন্দু বোঝাতে হয়? চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে। যেমন মৌলিক স্বরধ্বনি, তোমরা জানো যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আগের পরিচ্ছেদে পড়েছিলাম যে স্বরধ্বনি, আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে কি করেছিলাম? পড়েছিলাম। স্বরধ্বনি হচ্ছে 11টি, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি, তার মধ্যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 8টি। এরপরে হচ্ছে তারপরে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, সরি। এরপরে হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি হচ্ছে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কি বলে? অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। চারটি কি কি? রস্যই, রস্যাউ, এ এবং উ, এগুলাকে অর্ধ স্বরধ্বনি বলে। মানে এগুলা পুরোপুরি উচ্চারিত হয় না, অর্ধেক উচ্চারিত হয় তাকে, এ কারণে এগুলাকে অর্ধ স্বরধ্বনি বলে। তাহলে আবার পড়ি কি কি? বাংলায় স্বরবর্ণের মধ্যে অর্ধ স্বরধ্বনি কোনগুলো? বাংলার স্বরবর্ণের মধ্যে অর্ধ স্বরধ্বনি হচ্ছে বাংলার স্বরবর্ণে অর্ধ স্বরধ্বনি হচ্ছে রস্যই, রস্যাউ, এ এবং উ। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে কি করা যায়? দীর্ঘ করা যায়। কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। স্বরধ্বনিতে উচ্চারণের সময়, যেমন স্বরে আ, এটা আমরা যদি আ উচ্চারণ করার সময় একটু টান দিছি না, এটা অর্ধ স্বরধ্বনির বেলা কখনোই করা যায় না। যেমন এরকম কি টানি কেউ এ পড়ে না? এই। তারপরে ও, এটা এভাবে পড়ে। এটা ও, ও হলে এটা তখন আর কি হয় না? অধঃস্বরধ্বনি থাকে না, এটা ও হয়ে যায়। তাই মানে স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অধঃস্বরধ্বনিকে কোনোভাবে টেনে দীর্ঘ করা যায় না। চাই, এখানে আমরা যদি চর লগে কি আছে? আকার আছে। চর সাথে কি আছে? স্বরেয়ার সমান আমরা কি জানি? আকার জানি। এখানে চয়ের সাথে কি আছে? আকার, মানে হচ্ছে এখানে স্বরেয়া আছে। তার মানে চাই, চয়কাচ্চা রশ্মি চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে। এই শব্দের মধ্যে কয়টি স্বরধ্বনি আছে? 2টি, স্বরেয়া এবং রশ্মি। এই দুটি হচ্ছে কি? স্বরধ্বনি। তো এখানে স্বরেয়া এবং রশ্মি আছে। এখানে স্বরেয়া হলো পূর্ণ স্বরধ্বনি। স্বরেয়া কি? স্বরেয়া হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, আর রশ্মি হলো অধ স্বরধ্বনি। রশ্মি হলো কি স্বরধ্বনি? অধ স্বরধ্বনি। এই একইভাবে লাউ, এখানে লর সাথে কি আছে? লয়ের সাথে আছে স্বরেয়া, তারপরে হচ্ছে রস্যাউ। রস্যাউ কি আছে? এখানে 2টি শব্দ আছে, 2টি স্বরধ্বনি আছে। এই লাউ শব্দের মধ্যে 2টি স্বরধ্বনি আছে। 2টি স্বরধ্বনির মধ্যে স্বরেয়া হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, আর রশ্মি হচ্ছে অধ স্বরধ্বনি। এরপর হচ্ছে দ্বি-স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কয় প্রকার হতে পারে? স্বরধ্বনি 2 প্রকার, অধঃস্বরধ্বনি এবং কি দ্বি-স্বরধ্বনি। মাত্রা অনুযায়ী আর কি। অধঃস্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি। স্বরধ্বনি এই দিক দিয়ে কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। অধঃস্বরধ্বনি এবং পূর্ণ স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি 3 প্রকার হতে পারে। দ্বি-স্বরধ্বনি। আচ্ছা, দ্বি-স্বরধ্বনিটা কি? পূর্ণ স্বরধ্বনি ও অধঃস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়। দ্বি-স্বরধ্বনিটা কি? দ্বি-স্বরধ্বনিটা হচ্ছে দ্বি-স্বরধ্বনিটা কি? 14 মিনিট তো হয়ে গেল। তো আন্দের দেয়া যায়।